মুষলধারে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে শ্রাবণের আকাশ আজ সম্পূর্ণ আক্রোশে ফেটে পড়বে এই ধরনের উপর। আমি তখন আমার ঘরে বসে গল্প লিখছিলাম। সাহিত্যিক হিসেবে জীবনের দুটি কথা স্পষ্ট বুঝতে পেরেছি। সাহিত্যিকদের জন্য বৃষ্টি যেমন আশীর্বাদ, ঠিক তেমনই পরিবার, পরিজন, সংসার ইত্যাদি কদাচিৎ জিনিসগুলো যে এদের জন্য ধ্বংসের কারণ, তা আমি এই 2 মাসে ঠিকই বুঝতে পেরেছি। যাই হোক, যখন পরিপূর্ণ প্লটে ট্র্যাজেডিতে হারিয়ে গিয়েছি, তখন হঠাৎ দূরে কোথাও কান ফাটা শব্দে বাজল এবং সেই সাথেই দরজায় সজোরে কড়া নাড়ার শব্দ হতে লাগলো। এই ঝড়ঝড়ের রাতে এখন আবার দরজায় কে এলো? এখানে তো আমার আত্মীয় স্বজন বলে কেউ নেই, বরং আপন মানুষ নামে এই আপদগুলো থেকে বাঁচতেই তো এখানে সে গা ঢাকা দিয়েছি আমি। কলাঘাতের শব্দে কান ফিটে যাওয়ার উপক্রম হলো যেন। আরে আসছি আসছি, দরজাটা ভেঙে ফেলবেন নাকি? দরজাটা খুলতেই তো আমি অবাক। প্রত্যয়, তুই তুই এখানে কিভাবে? মানে আমি যে এখানে আসি এটা তো কেউ... আরে এত কথা বলার সময় নেই, দ্রুত পায় আমার সাথে চল। কোথায় যাব? আরে যেতে যেতে সব বলবো, দ্রুত চল। বিপদ আসতে খুব বেশি একটা সময় নেই, চল দ্রুত। এই বলে প্রত্যয় আমাকে হির হির করে টানতে টানতে নিয়ে বের হয়ে গেল। আরে ছাতাটা তো নিয়ে আসতে দিতে ফাজিল। বেশ খানিকটা হাঁটার পর এবার আমার ধৈর্য কুলালো না। আরে তুই বলবি কিনা, এত হন্তদন্ত হয়ে আমাকে ঘর থেকে বের করে আনলি কেন? এবার এই বৃষ্টিতে ভিজে আমার নিউমোনিয়া বাঁধলে তার ভর্তুকি কে দেবে শুনি? এমন কোন বিপদ আছে যার জন্য তুই আমাকে এভাবে অমানুষের মতো টানতে টানতে নিয়ে আসলি? প্রত্যয় কোনো উত্তর দিল না, শুধু আমাকে আমার ঘরের দিকে ইশারায় দেখতে বলল। আমি সেদিকে তাকাতেই চোখের সামনে এমন একটি বিভীষিকা দেখে সহ্য করতে পারলাম না আমি। কয়েক মুহূর্ত যেন অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে নৌকায় আবিষ্কার করলাম। ধরপার করে উঠে বসে দেখলাম নৌকাটি প্রত্যয় চালাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি দেখে সে আমাকে জিজ্ঞাসা করলো, কিরে এখনো মাথা ঘুরছে নাকি? ভাবছিস ওই ঘরের মধ্যে তুই থাকলে কি হতো? আরে কিছু হবে না, আমি ছিলাম তো তোর সাথে। কিন্তু তুই জানলে কিভাবে আমি এখানে আছি? তাছাড়া এমন একটি বিপদ যা আসতে চলেছে তুই তা জানলে কিভাবে? আরে শান্ত হ, সব বলবো। তবে আমাকে এটা বলতো, তুই এখানে এসেছিস কেন? তোর যে ঘরে অসুস্থ মা, বৃদ্ধ বাবা আর সদ্য বিবাহিত একটা বউ আছে, তাদের উপর যে তোর একটা দায়িত্ব আছে, সব কি ভুলে গেছিস? কেন রে, কেন তুই নিজের দায়িত্ব এভাবে ছুঁড়ে ফেলে পালিয়ে এসেছিস? তুই কি মানুষ? হ্যাঁ, ফেলে রেখে এসেছি, সব কিছু ফেলে রেখে এসেছি আমি। আরে তুই ধনী ঘরের দুলাল, তুই কি বুঝবি আমাদের মতো মধ্যবিত্তের কষ্ট? আমি সাহিত্যিক, আমার পিছু টান মানায় না। আজ তুই যাদের কথা বলছিস তাদের সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্যই আমি তাদের থেকে দূরে সরে এসেছি, একা নিরিবিলি। বাসায় থাকলে কি হতো? হ্যাঁ, কি হতো? বউয়ের বাজার, মায়ের ওষুধ, বাবার দীর্ঘশ্বাস, এগুলোর পিছনে পড়ে থেকে থেকে আমার সাহিত্যিক জীবনটা শেষ হয়ে যেত। ও, তার জন্য তুই তোর দায়িত্ব ভুলে যাবি, স্বার্থপরের মতো নিজেকে বিপদ থেকে গুটিয়ে নিবি? হ্যাঁ,
স্বার্থপর আমি, আর এই স্বার্থপর হয়েছি তাদের ভালোর জন্যই। আমার তিল তিল করে গড়ে ওঠা সাহিত্যিক নামটা আজ ডুবতে বসেছে শুধুমাত্র পরিবারের দিকে তাকাতে গিয়েই। আরে ভালো করে নিজের কাজে মনই দিতে পারছি না। এইভাবে চলতে থাকলে বাংলা সাহিত্য আমাকে একদিন ভুলে যেত। কি করতাম আমি আর? কি বা শিখেছি সাহিত্য লেখা ছাড়া? যেটা করলে তাদের মুখে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবো তাই করতে বের হয়ে এসেছি আমি। ও, মাস শেষে সামান্য কিছু টাকা পাঠালি, তাতেই কি তাদের সব কিছু পাওয়া হয়ে যাবে? একটা বউ যে তার স্বামীকে পাচ্ছে না, মা বাবা যে শেষ বয়সে তার ছেলেকে কাছে পাচ্ছে না, এটা কি তোর মাথায় একটা বারের জন্য আসেনি? কে কে বললো তোকে আমি বাসায় ফিরবো না? নিজের একটা পরিচয় তৈরি করে প্রবল নাম যশ অর্জন করে তখনই বাসায় ফিরবো আমি, লাল গালিচার সম্ভাষণে। দেখে নিস তুই। আর তার আগেই যদি সময় শেষ হয়ে যায়? মানে কি বলতে চাইছিস তুই? তুই জিজ্ঞাসা করছিলি না আমি আগে থেকেই জানলাম কিভাবে ওই গাছটা ওই সময় ওই ঘরের উপর পড়তে চলেছে? এই প্রশ্নের উত্তরটা কিছুক্ষণ পরে দিচ্ছি। তার আগে এটা জানবি না, তোর আগে ওই ঘরে কে থাকতো? কে কে থাকতো শুনি? মিস্টার বোরহান এবং তার পরিবার থাকতো ওই ঘরে। বোরহান ছিল তোরই মতো, জীবনের সবটুকু সময় নিজের পরিবার রেখে দেশ বিদেশে নানা রকম ফটোগ্রাফি করে ঘুরে বেরিয়েছে বিপুল অর্থের সন্ধানে, যাতে তার পরিবার সন্তান ভালো থাকতে পারে। শেষমেশ একদিন তার মন বাসার দিকে ঘুরল। সে বুঝতে পারলো জীবনে অর্থই সব নয়। ব্যাস, সঙ্গে সঙ্গে রওনা হলো নিজের পরিবারের কাছে ফিরে আসার জন্য। সেদিন ছিল মধ্য শ্রাবণ।